মাঝে মধ্যে জামায়াত ইসলামীর রাজনৈতিক দুর্ভাগ্য নিয়ে আসলে আমার খুব অবাক লাগে। দেখেন, এই যে ২৪শে স্বাধীনতার পরে যখন ডিসেম্বর আসলো, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল যে ডিসেম্বরের এই ইস্যু দিয়ে জামাতকে কোণঠাসা করা হবে। চেষ্টা কিছুটা হয়েছেও, কিন্তু আসলে সেটা ব্যর্থ হয়েছে। আবার জানুয়ারিতে এসে কি হলো? মাহফুজ আলম যখন বক্তব্য দিলেন যে বাংলাদেশপন্থী যারা আছে সেখানে জামাতের নাম মেনশন করলেন, জামাতকে বাংলাদেশপন্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এত চমৎকার একটা অ্যাচিভমেন্ট জামাতের ঝুড়িতে জুটেছে, সেটার একটা বড় কারণ হচ্ছে ২৪শের আন্দোলনে জামায়াত এবং ছাত্র শিবির ছিল মানে একেবারে সামনের সারির যোদ্ধা। কিন্তু এরপরে দেখেন, এই যে জানুয়ারির শেষ দিকে এসে ছাত্র সংবাদে একটা মানহীন লেখার কারণে যে আবার সমালোচনা তৈরি হলো, আবার একাত্তর প্রাসঙ্গিক হলো। একাত্তর প্রাসঙ্গিক হওয়া মানে আবার কিন্তু সেই আওয়ামী লীগকেই প্রাসঙ্গিক করা। এই রাজনীতি কিন্তু খুবই ভয়াবহ একটা রাজনীতি, যে ইস্যু নিয়ে আসলে কেউ কোনো কথা বলতেছিল না। হঠাৎ করে সমন্বয়ক থেকে বড় সাংবাদিক থেকে ধরে সবাই কিন্তু ইস্যু নিয়ে এখন আবার কথা বলছে। কেন বলছে? জানুয়ারি মাসে এসে এখন এরকম স্ট্যাটাসগুলো আজকে বিশেষ করে এমন হয়ে গেছে যেন মনে হচ্ছে আগামীকাল বিজয় দিবস। আমি মনে করি ডিসেম্বর মাস থেকেও জানুয়ারি এই আজকে এসে জামাত বেশি কোণঠাসা হয়েছে অনলাইনে। কারণ ছাত্র সংবাদ কিন্তু ছাত্র শিবির রিলেটেড এবং জামায়াত নিন্দিত। সেখানে একটা লেখা ছাপা হইলে আপনি দায় ছাড়াভাবে এটা বলতে পারেন না যে এটার দায় লেখকের। কারণ প্রথম আলোতে কোনো ইসলাম বিরোধী লেখা আসলে আপনি প্রথম আলো কর্তৃপক্ষ এসে যদি বলে যে এটা আসলে লেখকের দায়, আমরা শুধু ছাপিয়েছি, আমরা মনে হয় না কেউ প্রথম আলোকে ক্ষমা করতে পারবো। জামাত ইসলাম এবার বিজয় দিবসে অনেক বড় বড় কিছু প্রোগ্রাম করেছে এবং ছাত্র শিবিরও করেছে। দারুণভাবে মানুষের অংশগ্রহণ সেখানে আছে। এবং এই ২৪শের আন্দোলনে জামাতের যে ভূমিকা, শিবিরের যে ভূমিকা, মানুষ কিন্তু তাদেরকে জড়িয়ে নিয়েছে। তাদের বড় বড় কর্মী সভা, বড় বড় সমাবেশগুলো দেখলে আমরা সেটাই বুঝতে পারি। এখন এত অর্জনের পরে এসে হুট করে এসে আপনার যদি মনে হয় যে আমাকে আবার ৭১ নিয়ে কথা বলতে হবে, আপনাকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতে হবে, আবার ৭১-এর যেটাকে ইস্যুটাকে মানুষ সরিয়ে রেখেছে আপাতত সংস্কারের কাজে মনোযোগ দেওয়ার জন্য, সেটাকে আবার সামনে আনতে হবে, তর্ক বিতর্কের জায়গা তৈরি করতে হবে, তাহলে এর চেয়ে ভয়াবহ ভণ্ডুল রাজনীতি আর হতে পারে না। দেখেন, বাংলাদেশের মানুষ সংগঠনকে আপন করে নিয়েছে, বাংলাদেশের সমন্বয়করা সংগঠনকে স্বীকৃতি দিচ্ছে। বিএনপির সাথে ভুল বোঝাবুঝি থাকলেও কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে একটা দীর্ঘদিন মিত্র ছিল, যার কারণে বিএনপি চাইলেও এই ট্রাম্প কার্ডটার জামাতের সাথে খেলতে পারতেছে না। কিন্তু এই তো কিছু হওয়ার পরে জামাত তাদের দলীয় লোক দিয়ে দলীয় নিয়ন্ত্রিত ম্যাগাজিনে যদি এরকম কোনো উল্টাপাল্টা আসলে ছাপায়, তাহলে কিন্তু মানুষ মনে করবে যে আসলে ওই যে বিজয় রিলিজ সেটাই হচ্ছে লোক দেখানো, মানে এটাই হচ্ছে বাস্তবতা। আপনাদের এই ভুল রাজনীতি, বারবার এই ভুল রাজনীতি আমি মনে করি বারবার ৭১-কে ফিরিয়ে নিয়ে আসবে, বারবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলবে। আপনাদের এটা বোঝা উচিত। আমার মনে হয় খুব দ্রুত এটা সম্পর্কে আসলে আপনাদের একটা নৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারা এই বিষয়ে আপাতত কথা বলবেন কি বলবেন না। দেখেন, যে জিনিস ডিসেম্বরে হয় নাই সেটাকে অযথা জানুয়ারিতে এসে, জানুয়ারি শেষে এসে কিন্তু হচ্ছে। একটা ফেসবুকে একটা ট্রায়াল বসে গেছে জামাতের বিপক্ষে। এই যে ভুল রাজনীতি, এটা থেকে বের হতে হবে। আর একটা ভুল করার পরে এটা ভুলটা স্বীকার করতে হবে এবং এমন যুক্তি দেওয়া যাবে না যে এই যুক্তিটা আসলে ২ দিন পরে আমি মানবো না। সো আমার মনে হয় এই ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা উচিত। আর স্ট্যান্ড নিলে আসলে যখন একটা নয় ভালো, হয় আমি আছি না হয় আমি নাই। আমি আছি বলবো, নাইও আছি, আবার মাঝামাঝিও আছি। এইটাকে না ও সব রকম মতামতকে গ্রহণ করা বলে না। মানে আমি আমি এখানেও আছি, ওখানেও আছি, মাঝখানেও আছি, সামনেও আছি, পিছনে আছি, উপরে আছি, নিচে আছি। এটা দিয়ে বোঝায় যে আমি খুব সব জায়গায় আছি, বিষয়টা এরকম না। এটা দিয়ে বোঝায় যে আপনি সুবিধাবাদী। একজন সত্যের পক্ষের মানুষ বা সত্যের পক্ষের দল সব দিকে কখনো থাকতে পারে না। এইটার এটা কোনো ভালো অ্যাটিটিউড না আসলে। তো এই ব্যাপারে সাবধান থাকুন এবং আসলে বিকৃত ইতিহাসকে, জাফর ইকবালদের যে ইতিহাস, সেই ইতিহাসকে বারবার প্রাসঙ্গিক না করার পেছনে সতর্ক থাকুন।